আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ঘরে আছো এই করোনা কালে এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। এখানে দেখতে পাচ্ছ আজকে আমি যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি তা হলো বিএসসি সম্মান প্রাণীবিদ্যা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটা কোর্স, ইন্ট্রোডাকশন টু জুলজি, প্রাণীবিজ্ঞান পরিচিতি। তো এটার যে টাইটেলটা নিয়ে আমরা কথা বলবো আজকে, তা হলো প্রাণীবিজ্ঞান পরিচিতি, এর শাখাসমূহ এবং পরিধি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু জুলজি, ইটস সাবডিভিশনস অ্যান্ড স্কোপ, এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেয়া আছে প্রাণীবিজ্ঞান সম্পর্কিত ইকোসিস্টেম। যাই হোক, আমরা যেহেতু প্রাণীবিজ্ঞানের স্টুডেন্ট, তো আমাদের একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, তা হলো প্রাণী কি, প্রাণীবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে সেই বিষয়ে। তো প্রথমে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো প্রাণী কাকে বলে বা প্রাণী কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি প্রাণী কি। তোমরা হয়তো বলবে যার প্রাণ আছে সেই প্রাণী। তো আমি যদি জিজ্ঞেস করি প্রাণটা কি, প্রশ্নটা যতটা সহজ, উত্তরটা ঠিক ততটাই কঠিন। কারণ এই প্রাণ, এই বিষয়টা না দেখা যায়, না ছোঁয়া যায়। আসলে এটা এমন একটা শক্তি যা কোনো কিছুতে উপস্থিত থাকলে সেটা সজীব হয়ে যায়, সেটা আকার আকৃতিতে বৃদ্ধি পায়। তার মানে হলো যে প্রাণ হলো আসলে এক ধরনের শক্তি বা ক্ষমতা। আমরা যদি একটু বিজ্ঞানের ভাষায় বাস্তবতার নিরিখে সংজ্ঞাটা দিতে যাই, তাহলে কি দাঁড়ায়? যে যেসব জীব নির্দিষ্ট দেহ আকৃতি বিশিষ্ট, স্বতঃস্ফূর্তভাবে চলনে সক্ষম, হলজৈব পুষ্টির অধিকারী, স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনায় সাড়া প্রদানে সক্ষম এবং যাদের দৈহিক বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকে, তারাই প্রাণী। অর্থাৎ প্রাণী হতে গেলে কি হতে হবে? যেদের নির্দিষ্ট দেহের আকৃতি থাকবে। উদ্ভিদ আছে, একটা আম গাছ থেকে একটা আম গাছ হতে পারে, কিন্তু সেই মাতৃ আম গাছ বা পিতৃ আম গাছের মতোই যে সন্তানের দেহের আকৃতি হবে, আকার হবে, এরকম নয়, যে কোনো আকার আকৃতি হতে পারে। অর্থাৎ উদ্ভিদের সাথে বা অন্যান্য জীবের সাথে প্রাণীদের পার্থক্য হলো যে অবশ্যই প্রাণীদের নির্দিষ্ট দেহের আকৃতি হবে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল বিষয় ব্যতীত পিতামাতার সন্তানেরা সাধারণত ওই পিতামাতার আকার বা আকৃতি ধারণ করে। অর্থাৎ প্রাণী হতে গেলে তার নির্দিষ্ট দেহ আকৃতি থাকবে, স্বতঃস্ফূর্তভাবে চলনে সক্ষম হতে হবে। যদিও কিছু প্রাণী সারা জীবন কোনো কিছুর সাথে নিজের দেহকে আটকে নিশ্চল জীবনযাপন করে, কিন্তু উন্নত প্রাণীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে সক্ষম, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে সক্ষম।
এরপর আছে হলজয়ী পুষ্টির অধিকারী, অর্থাৎ প্রাণী হতে গেলে অন্যান্য জীব, বিশেষ করে উদ্ভিদ, তারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। কিন্তু তুমি জানো যে কোনো প্রাণী, সাধারণত কোনো উচ্চতর প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আমরা শুধু প্রিপেয়ার করতে পারি, কিন্তু খাবার আসে উদ্ভিদ থেকে বা অন্যান্য প্রাণী থেকে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনায় সাড়া প্রদানে সক্ষম। স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা, এটা শুধু প্রাণীরই বৈশিষ্ট্য। উদ্ভিদের সাধারণত কোনো স্নায়ুতন্ত্র থাকে না। প্রাণীতে সুনির্দিষ্ট, যত উচ্চতর প্রাণী তত উন্নত স্নায়ুতন্ত্র আছে। আর এই স্নায়ুতন্ত্র এমন একটা বিষয় যা প্রাণীকে সর্বোত্তম স্থানে বা সর্বোচ্চ পর্যায়ে আসীন করতে এটা ভূমিকা রেখেছে। এবং প্রাণী হতে গেলে এদের দৈহিক বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকে। উদ্ভিদ, একটা গাছ, একটা বৃক্ষ সারা জীবনব্যাপী বাড়তে পারে, কিন্তু যে কোনো প্রাণীর একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত এর বৃদ্ধি আছে। সেই বৃদ্ধির পরে বয়স যতই বাড়ুক আর শারীরিক বা দৈহিক বৃদ্ধি হয় না। অর্থাৎ এই সকল বৈশিষ্ট্য থাকলেই আমরা ওই জীবকে প্রাণী বলতে পারি। তাহলে প্রাণটা কি? আমরা প্রথমে বলেছিলাম যে প্রাণ হলো এক ধরনের শক্তি যে প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত, বা প্রোটোপ্লাজমের সেই জৈব রাসায়নিক ক্রিয়াদি সংগঠনের মাধ্যমে তার স্ব-অস্তিত্ব বজায় রাখে, সেটাই হলো প্রাণ। যখন সেই প্রোটোপ্লাজমের সকল কার্যকারিতা থেমে যায়, বন্ধ হয়ে যায়, তখন প্রাণীতে প্রাণটা আর থাকে না। তাহলে প্রাণ কি, প্রাণী কি, এটা আমরা জানলাম। এরপর প্রাণী বিজ্ঞান কি? প্রাণী বিজ্ঞান জীববিজ্ঞানের একটা অন্যতম শাখা। জীববিজ্ঞানের এ শাখায় প্রাণী জগতের সকল প্রাণীর স্বভাব, বাসস্থান, গঠন, শারীরবৃত্ত, উৎপত্তি ও বিবর্তন, বংশগতি, বিস্তৃতি এবং পরিবেশের সাথে সম্পর্কের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। অর্থাৎ প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞানের এমন একটা শাখা যেখানে প্রাণী জগতে সমস্ত বিষয়, তার উৎপত্তি, বিকাশ, গঠন, তার শারীরবৃত্তীয়, তার প্রজনন, সব কিছু নিয়ে বিশদভাবে আলোচনা করে। সেটাই হলো প্রাণীবিজ্ঞান। তো প্রাণীবিজ্ঞানের মূলত দুটি শাখা আছে প্রধান। একটা হলো বিশুদ্ধ শাখা, বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, এটিকে পিওর জুলজি বলা হয়। আর একটা হলো ফলিত প্রাণীবিজ্ঞান, যার আর একটা নাম হলো ব্যবহারিক বা অ্যাপ্লাইড জুলজি। এছাড়াও কোনো কোনো বিজ্ঞানী বিশেষায়িত প্রাণীবিজ্ঞান নামে আরও একটা শাখার অবতারণা করেছেন। তো আমরা এই বিষয়গুলোই বিশদভাবে আলোচনা করব, দেখি আমাদের কি কি আছে। বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর স্বভাব, বাসস্থান, গঠনশৈলী, শারীরবৃত্ত ইত্যাদি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে। বলাই হয়েছে বিশুদ্ধ বা মৌলিক প্রাণীবিজ্ঞান হলো তাত্ত্বিক বিষয়, এবং প্রাণীর স্বভাব, বাসস্থান, কোথায় বাস করে, কিভাবে কি হয়, তারপরে তার শারীরবৃত্ত, ফিজিওলজি, এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়। তাকে বলা হয় বিশুদ্ধ বা মৌলিক প্রাণীবিজ্ঞান। এই বিশুদ্ধ বা মৌলিক প্রাণীবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যেমন অঙ্গ সংস্থান বিদ্যা, বা ইংরেজিতে বলা হয় মরফোলজি। এই মরফোলজিটা কি? প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের আকার, আকৃতি ও গঠন আলোচনা করা হয়। অর্থাৎ বিভিন্ন প্রাণীর তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাদের আকার, আকৃতি, গঠন, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তা হলো অঙ্গ সংস্থান বিদ্যা। এরপর হলো কলাস্থান বা হিস্টোলজি। প্রাণীর সমূহের কলাকোষের আণুবীক্ষণিক গঠন, বিন্যাস, কার্যাবলী ইত্যাদি আলোচনা করা হয় কলাস্থান বা হিস্টোলজিতে। এরপর হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটোলজি কি? যে একটা প্রাণী দেহ একটা কোষ দ্বারা গঠিত হতে পারে, আর বহুকোষী প্রাণীর একটা দেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত হয়। তো এই কোষের গঠন, কার্যাবলী এবং এর বিভাজন, কিভাবে কোষ বৃদ্ধি পায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় কোষবিদ্যায় বা সাইটোলজিতে। এরপর আছে ট্যাক্সোনমি।
বা শ্রেণীবিন্যাস বিদ্যা। একটা প্রাণী, পৃথিবীর সব প্রাণীকে একজন মানুষের পক্ষে অধ্যয়ন করা সম্ভব নয়, তোমরা জানো। কিন্তু যদি এদের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীতে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিন্যাস করা যায়, ওই শ্রেণীর একটা প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে আমরা সকল প্রাণী সম্পর্কে ধারণা করতে পারি। তো এই বিষয় নিয়ে বা শ্রেণী বিন্যাস একটা প্রাণীকে কোথায় রাখা হবে এই বিষয়াদি নিয়ে বিশদভাবে যেখানে আলোচনা করা হয় তাকে বলে শ্রেণীবিন্যাস বিদ্যা। এরপর আছে শারীরবিদ্যা। শারীরবিদ্যায় মূলত নানাবিধ বৈজ্ঞানিক ক্রিয়াকলাপ আলোচনা করা হয় প্রাণীদের। শারীরবিদ্যা অনেক শাখা থাকতে পারে, যেমন কম্পারেটিভ ফিজিওলজি, সেল ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, তারপরে আছে নিউরোলজি, আছে নিউট্রিশন ইত্যাদি, এগুলো শারীরবিদ্যার অংশ। এছাড়া আছে ভ্রূণবিদ্যা, যেটাকে এমব্রায়োলজি বলা হয়। প্রাণীবিজ্ঞানের যে শাখায় জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি, ভ্রূণের পূর্ণ বিকাশ ইত্যাদি আলোচনা করা হয়, একে বলা হয় ভ্রূণবিদ্যা। এরপর আছে বংশগতিবিদ্যা, যেটাকে জেনেটিক্স বলা হয়। পিতামাতা থেকে সন্তান সন্ততির দেহে কিভাবে তাদের বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় এই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় এই বংশগতিবিদ্যায় বা জেনেটিক্সে। এরপর আছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা সাধারণত প্রাণীর সাথে পরিবেশের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, ইন্টার রিলেশনশিপ, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে একটা প্রাণীর সাথে অন্য প্রাণীর, একটা প্রাণীর সাথে পরিবেশের সাথে অন্য পরিবেশের বা পরিবেশের সাথে বিভিন্ন প্রাণীর যে সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা হয়। প্রাণী ভূগোল, পৃথিবীর সমস্ত জায়গায় সকল প্রাণী পাওয়া যায় না, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রাণীরা সার্ভাইভ করে গেছে এবং সেখানেই টিকে আছে। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোন কোন অঞ্চলে আঞ্চলিকভাবে কী কী প্রাণী বিকাশ লাভ করেছে এবং টিকে আছে সে বিষয়ে আলোচনা করা হয় মূলত প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফিতে। এছাড়া আছে পরজীবী বিদ্যা, যেটাকে প্যারাসাইটোলজি বলা হয়। পরজীবী বিদ্যার এখানে পরজীবীর জীবন বৃত্তান্ত, অর্থাৎ কে কোন পোষকে বাস করে, কোন পোষকে বংশবিস্তার করতে পারে, কোথায় বংশবিস্তার করে না, এগুলো নিয়ে আলোচনা করা হয় পরজীবী বিদ্যায়। এরপর আছে রোগবিদ্যা, যেটাকে প্যাথোলজি বলা হয়। এখানে রোগের লক্ষণ, কারণ, এগুলো নিয়ে আলোচনা করা হয় প্যাথোলজি। এছাড়া আছে বিবর্তন ও অভিব্যক্তি, অর্থাৎ ইভলিউশন, প্রাণীর উৎপত্তি এবং ধারাবাহিকভাবে এদের অঙ্গসাংস্থানিক, দৈহিক বা ইন্টারনাল যে পরিবর্তনগুলো, এগুলো কিভাবে এসেছে, কিভাবে হয়েছে, এসব নিয়ে আলোচনা করা হয় এই বিবর্তন বা অভিব্যক্তিবিদ্যায়। এছাড়া আছে প্রত্ন প্রাণীবিজ্ঞান। প্রত্ন প্রাণীবিজ্ঞান মূলত প্যালান্টোলজি, অর্থাৎ এই প্রাণীদের আদিকাল থেকে যে উৎপত্তি এবং বিকাশ লাভ এবং বিভিন্ন প্রাণী গোষ্ঠী, যেমন ডাইনোসর এখন আর নেই, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের ফসিল পাওয়া যায়, তাদের দেহের অবশেষ মাটির নিচে শিলাস্তরে সংরক্ষিত আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয় প্রত্ন প্রাণীবিজ্ঞানে বা প্যালান্টোলজিতে। এছাড়া জীব পরিসংখ্যান বা জীবমিতি, যেটাকে বায়োস্ট্যাটিস্টিক্স বলা হয়। এখানে মূলত বিভিন্ন জীবের সংখ্যা, পরিমাণ, পৃথিবীতে বা বিভিন্ন জায়গায় তাদের যে টিকে থাকার সংখ্যা, তাদের খাদ্য ইন্টেন্সিটি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় জীব পরিসংখ্যানে। এগুলো হলো বিশুদ্ধ বা মৌলিক প্রাণীবিজ্ঞান, অর্থাৎ এখানে শুধু তত্ত্বীয় আলোচনা করা হয়। এছাড়া আছে, আমি বলেছি যে ফলিত বা ব্যবহারিক প্রাণীবিজ্ঞান, যেখানে মূলত ব্যবহারিক দিক নিয়ে প্রাণীবিজ্ঞান ব্যবহার করে বা এটার তত্ত্বীয় দিক ব্যবহার করে আমরা কী কী উপকার পেতে পারি এই বিষয়ে আলোচনা করা হয় ফলিত বা ব্যবহারিক প্রাণীবিজ্ঞানে। এখানে আছে মৎস্য চাষ, তোমরা নিশ্চয়ই জানো এটা প্রাণীবিজ্ঞানের একটা বড় অংশ, যেখানে অ্যাপ্লাইড জুলজি একটা বিশাল অংশ, এটা নিজে একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, ফিশারিজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে মৎস্য প্রতিপালন, উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রেশম চাষ, যেটাকে সেরিকালচার বলা হয়, রেশম পোকার প্রতিপালন, রেশম গুটির উন্নয়ন এবং সুতার উন্নয়ন, সেই রেশম সুতা বাজারজাতকরণ, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মৌ চাষ, মধু তোমরা জানো একটা পুষ্টিকর খাবার, শুধু খাবার না, এতে প্রচুর ঔষধি গুণ আছে, কিন্তু মধু উৎপাদনকারী মৌমাছিদের অনেক প্রকরণ আছে, ভ্যারাইটি আছে। কিছু কিছু মৌমাছি আছে যাদের বাড়িতেই বিভিন্ন মৌবাক্সে চাষ করা সম্ভব, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় মৌ চাষ এই অংশে। এছাড়া লাক্ষা চাষ,
যেটাকে লাখ কালচার বলা হয়, লাক্ষা কীট উৎপাদন, প্রতিপালন এবং এ শাখার বিভিন্ন প্রতিপাদ্য বিষয়। হাঁস মুরগি পালন, এই হাঁস মুরগি পালন যেটাকে পোলট্রি কালচার বলা হচ্ছে। বর্তমান বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির একটা প্রধান উপকরণ বা উপায় হয়ে দাঁড়িয়েছে হাঁস মুরগি পালন। এটার মাধ্যমে যেমন একদিকে বেকার সমস্যার সমাধান হচ্ছে, অন্যদিকে প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে। বাংলাদেশে এটার ব্যাপক প্রচলন, অনেক জায়গায় ছোট ছোট খামারের মাধ্যমে মানুষ নিজেদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। সেই সাথে দেশের প্রোটিনের চাহিদা পূরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হাঁস মুরগি পরিপালন কীভাবে তাদের উৎপাদন, পরিপালন, মাংস উৎপাদন, ডিম উৎপাদনের জন্য ভিন্ন ভিন্নভাবে চাষ করা হয় সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া মুক্তা চাষ একটা শৌখিন দ্রব্য। মুক্তা এটা ঝিনুকের মধ্যে নিউক্লিয়াস ঢুকিয়ে সেটা চাষ করে এই আর্টিফিশিয়ালি মুক্তাটাকে বড় করা হয় এবং সেটা পরিষ্কার করে বাজারজাত করা হয়। এই বিষয় নিয়ে আলোচনা করা হয় মুক্তা চাষে। আছে গবাদি পশুপালন, গরু মোটা তাজাকরণ বা এই বিষয়গুলো গবাদি পশুপালন অংশে আলোচনা করা হয়। আছে পশু প্রজনন, পশু প্রজননের মাধ্যমে কীভাবে জাত উন্নয়নের মাধ্যমে, যেমন অস্ট্রেলিয়ান একটা গাভী যে দিনে 12 লিটার 20 লিটার দুধ দেয়, আর দেশীয় গাভী 1-2 লিটার দুধ দেয়। তো যদি আমরা এই প্রজননের মাধ্যমে, কৃত্রিম প্রজননের মাধ্যমে যদি আমরা পশুর জাত উন্নয়ন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের গাভীগুলো বেশি পরিমাণে দুধ দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করা হয় পশু প্রজনন অংশে জাত উন্নয়নের জন্য। অ্যাকুয়াকালচার মানে মাছ চাষ, ফিশারিজের মধ্যেই পড়ে। এটা পানিতে যা কিছু চাষ করা হয়, মাছ ছাড়াও শামুক, ঝিনুক বা পানিতে বাস করে যে কোনো জীবের চাষ করা হয়, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অ্যাকুয়াকালচারে। আছে মেরিকালচার, সমুদ্রের পানিতে চাষবাস, অর্থাৎ সমুদ্রের পানিতে যে কোনো ধরনের সামুদ্রিক উপকূলতে মাছ, চিংড়ি, ঝিনুক, শৈবাল ইত্যাদি চাষ সম্পর্কে আলোচনা করা হয় মেরিকালচারে। এছাড়া আছে চিকিৎসা বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এ শাখায় মানবদেহের বিভিন্ন রোগের কারণ, প্রতিকার বিস্তারিত আলোচনা করা হয় মূলত এই চিকিৎসা বিজ্ঞান এই অংশে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যবহারিক প্রাণীবিজ্ঞানের। এছাড়াও কোনো বিজ্ঞানী বিশেষায়িত প্রাণীবিজ্ঞান নামে কিছু শাখার অবতারণা করা হয়, যেটা বিশুদ্ধ এবং ফলিত প্রাণীবিজ্ঞানের সম্মিলিত বা যৌথ রূপ। যেমন প্রোটোজুলজি, আছে হেলমিনথোলজি কৃমিবিদ্যা, আছে কম্বোজ বিদ্যা বা মালাকোলজি, আছে অ্যান্থামোলজি বা কীটতত্ত্ব, আছে হারপেটোলজি, আছে অর্নিথোলজি অর্থাৎ পাখি বিষয়ক বিজ্ঞান। এসব প্রাণীবিজ্ঞানের বিশেষায়িত শাখা বা বিশেষায়িত অংশ। আচ্ছা, প্রাণীবিজ্ঞান আমরা কেন পড়বো, কেন পাঠ করব? প্রাণীবিজ্ঞান পাঠ করার অনেকগুলো কারণ আমরা দেখাতে পারি, অসংখ্য কারণ। প্রাণীবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেটা মানুষের সাথে সরাসরি সম্পর্কিত, মানুষের জীবন ধারণের সাথে সরাসরি সম্পর্কিত। এখানে প্রথমে আমরা বলতে পারি খাদ্য সমস্যার সমাধান। যদি আমরা বিভিন্ন প্রাণীদের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাদের স্বভাব, আচার আচরণ, বাসস্থান, তাদের খাদ্য অভ্যাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাহলে ওগুলো চাষবাসের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, ওগুলো সংরক্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের খাদ্য সমস্যা, কোনগুলো মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে, কোনগুলো ব্যবহৃত হবে না, এ বিষয়ে জেনে আমরা মানুষের পৃথিবীর খাদ্য সমস্যাটা সমাধান করতে পারি। এছাড়া কৃষি উন্নয়নে, মানুষের জীবন ধারণের বা জীবিকার প্রধান উপায় হলো কৃষি। কিন্তু বাংলাদেশেই কৃষির উপর নির্ভরশীল জনসংখ্যা সবচেয়ে বেশি, যদিও জিডিপি 19 বা 20% আসে এই কৃষি থেকে, কিন্তু ম্যান পাওয়ারের একটা বিশাল অংশ এই কৃষিতে ইনভলভ। অর্থাৎ কৃষির অবউন্নয়ন মানে ব্যাপক সংখ্যক মানুষের বেকার জীবনের প্রবেশ। অর্থাৎ কৃষির উন্নয়নের মাধ্যমে আমরা আরও উৎপাদনশীল অনেক কিছু উৎপাদন করে আমরা এই বেকার সমস্যার সমাধান, খাদ্য সমস্যার সমাধান, আরও অনেক
রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি। এজন্য প্রাণীবিজ্ঞান জানা দরকার আছে। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে প্রাণীবিজ্ঞান, আসলে চিকিৎসা বিজ্ঞান প্রাণীবিজ্ঞানের একটা অংশ, বা এটা অ্যাপ্লাইড জুলজি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের কারণে আজ লক্ষ কোটি মানুষ দীর্ঘ জীবন লাভ করেছে। অতীতকালে মানুষ ছোট ছোট রোগ ব্যাধি বিভিন্ন সমস্যায় মারা যেত, কিন্তু এখন বিজ্ঞানের উন্নতির কারণে, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের কারণে আমরা জানতে পারি, বা এই বিষয়গুলো অধ্যয়ন করে আমরা জানতে পেরেছি যে আসলে ছোট ছোট বিষয়, যেমন ডায়রিয়া অনেক লোক মারা যেত, অথচ বাংলাদেশের ICDDRD যারা কিনা একটা ছোট্ট স্যালাইন, খাবার স্যালাইন, ওরাল স্যালাইন উদ্ভাবনের মাধ্যমে কী করেছে, এই ডায়রিয়া বা কলেরা থেকে মানব জাতিকে পরিত্রাণ দিয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়, তোমরা দেখতেই পাচ্ছ যে পাশে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম একটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। পরিবেশের ভারসাম্য, পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। মানুষ অবিবেচনা প্রসূত উন্নয়নের কল্পে বা ম্যানমেড স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে পরিবেশকে, আমাদের চারপাশের পরিবেশকে যত্রতত্রভাবে ধ্বংস করছে, এবং এর ফলাফল আমরা দেখতেই পাচ্ছি কত নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমাদের উপর। এই প্রচণ্ড তাপদাহ, আবার বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। তো মানুষ যদি এই বিষয়গুলো জানতে পারে, অবশ্যই এখন নতুন একটা টার্ম চলে এসেছে, তোমরা নিশ্চয়ই জানো, এটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলা হচ্ছে। অর্থাৎ সরকার চায়, প্রতিটা দেশের সরকার চায় যে উন্নয়ন অবশ্যই করতে হবে। উন্নয়ন করতে যে পরিবেশের যাতে ক্ষতি সাধিত না হয় সেই বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অবশ্যই উন্নয়ন করতে হবে, কিন্তু উন্নয়নটা যেন সাস্টেইন করে, টিকে থাকে, অর্থাৎ পরিবেশের ন্যূনতম ক্ষতি করে, অর্থাৎ যতটুকু না করেন ততটুকু ক্ষতি করে, বেশি ক্ষতি না করে উন্নয়ন কাজ চালাতে হবে, যাতে করে পরিবেশ ঠিক থাকে। পরিবেশ ঠিক থাকলেই কেবল এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পাবো এবং উন্নয়নটা সাস্টেইন করবে। না হলে একদিকে রাস্তাঘাট, কলকারখানা সব হলো, কিন্তু বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরায় ইত্যাদি কারণে আমাদের উৎপাদন, তারপরে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, তাহলে এই উন্নয়ন কখনোই সাস্টেইন করবে না। এই জন্য বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীবিজ্ঞানের যে একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এখানে একটা সার্কেল দেখানো হয়েছে, অ্যাবায়োটিক এবং বায়োটিক যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো পরস্পরে মিলে কিভাবে একটা সার্কেল তৈরি করেছে, এবং সেই সার্কেলের মাধ্যমে সুন্দর করে এই পরিবেশটা টিকে আছে। এই সার্কেলের একটা উপাদানকে যদি সরায় নেওয়া হয় তাহলে এই সার্কেলটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান আমরা জানতে পারি। বন্যজীব সংরক্ষণে, কেন বন্যজীব সংরক্ষণ করব? আমাদের সমুদ্রের বা মিঠা পানির মাছ অতি আহরণ, বন্যজীব অতি আহরণ বা ধ্বংস বা হত্যার কারণে আজকে পরিবেশ ব্যাপকভাবে বিপর্যয়ে নেমে এসেছে। অর্থাৎ একটা জায়গায় সব সার্কেল টিকে থাকবে যদি সেখানে সব উপাদান ঠিক থাকে। যদি উৎপাদক কোনো বনের ঘাসগুলো কেটে নেওয়া হয়, তাহলে সেখানে যারা প্রথম শ্রেণীর খাদক বা হরিণ, এরা থাকবে না, কারণ তারা খাবার পাবে না। আবার এদেরকে খেয়ে যারা বাস্তব বাঘ বা দ্বিতীয় শ্রেণীর খাদক বা টার্সিয়ারি খাদক, তারা থাকবে না, কারণ তাদের খাবার সেখানে থাকবে না। অর্থাৎ একটা উপাদান টান দিলেই একটা সার্কেল নষ্ট হয়ে যেতে পারে। বন্যজীব সংরক্ষণে প্রাণীবিজ্ঞানের কী গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা জানতে প্রাণীবিজ্ঞান পাঠ করতে হবে। চিত্ত বিনোদনে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জায়গাগুলো হলো প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতির সৃষ্টি। এগুলো দেখে যেমন একদিকে আমাদের মন স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে, অন্যদিকে প্রত্যেকটা দেশের এমন কিছু স্পট থাকে, দর্শনীয় প্রাকৃতিক স্থান থাকে, যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, প্রচুর পর্যটক আসে দেশ বিদেশ থেকে। এভাবে আমরা প্রাণীবিজ্ঞান পাঠ্যের মাধ্যমে এই চিত্ত বিনোদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। বেকার সমস্যার সমাধানে প্রাণীবিজ্ঞান পাঠ্যের গুরুত্ব অপরিসীম। একটা মজার ব্যাপার, সেটা হলো প্রাণীবিজ্ঞান পড়ে সাধারণত কেউ বেকার থাকে না, কোথাও না কোথাও সে নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণায়ও প্রচুর সম্ভাবনা আছে, যে বৈজ্ঞানিক গবেষণা প্রতিদিন আমরা নতুন নতুন খাবার, নতুন নতুন জীব উদ্ভাবন করতে পারছি, চিনতে পারছি, তাদের অভ্যাস, খাদ্য অভ্যাস, প্রকৃতি, তাদের গুরুত্ব, এগুলো সব জানতে পারছি।
এবং মানুষ এই বিষয়ে সচেতন হচ্ছে। এটা প্রাণীবিজ্ঞান পাঠের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আছে স্কোপ। প্রাণীবিজ্ঞানের পরিধিটা কি? তো পরিধি আসলে ব্যাপক। আমি প্রথমেই বলেছি যে মানুষের বা জীবনের সাথে প্রাণীবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান মানেই তো প্রাণী নিয়ে কথাবার্তা হবে, অর্থাৎ মানুষ, সমাজ এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদম সৃষ্টির আদিকাল থেকে মানুষ যে বিজ্ঞানের সাথে সম্পর্কিত সেটা হলো এই প্রাণীবিজ্ঞান। তো এর অনেক পরিধি আছে। আমরা যদি নির্দিষ্ট করে বলতে চাই, একটা আছে শিক্ষাগত পরিধি, গবেষণা সম্পর্কিত পরিধি, অর্থনৈতিক পরিধি। অর্থনীতির মধ্যে আবার উপকারী অপকারী দিক, দুইটা দিক আছে। তো শিক্ষাগত পরিধি কি? প্রাণী জগৎ সম্পর্কে মানুষের কৌতূহল সৃষ্টির আদিকাল থেকে। আর মানুষের প্রাণীদেরকে পর্যবেক্ষণ, শনাক্তকরণ, জীবন পদ্ধতির বিশ্লেষণ ইত্যাদির জ্ঞান আহরণ করে তাদেরকে নিজের কাজে ব্যবহার করতে পারছে বা করতে পারে। এটা আসলে এত বিস্তৃত বিষয় যে আলোচনা করে শেষ করা যাবে না। এটা মূলত শিক্ষাগত পরিধি। এছাড়া আছে গবেষণা সম্পর্কিত পরিধি। শিক্ষা এবং গবেষণা সম্পর্কিত পরিধি একটা আরেকটার সাথে রিলেটেড। এছাড়া প্রাণী শনাক্তকরণ, প্রাণীর অন্তর্গঠন, বহির্গঠন, অঙ্গ প্রত্যঙ্গ, কর্মকৌশল আলোচনা, শুক্রাণু বিমাণু মিলন, সৃষ্টি, বিকাশ, জিন, ডিএনএ, বংশগতির গঠন, প্রাণী ভূগোল, প্রজাতি, সৃষ্টির কৌশল ইত্যাদি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণায় এত বেশি এর জানার পরিধি আছে বা এত বেশি আলোচনার স্কোপ আছে, সুযোগ আছে, যে এটা বলে শেষ করা যাবে না। এছাড়াও প্রাণীবিজ্ঞানের একটা অর্থনৈতিক পরিধি বা অর্থনৈতিক দিক আছে, একটা আছে উপকারী দিক, খাদ্যের উৎস। আগেই বলা হয়েছে যে সকল জীবই একটা খাদ্যের বড় উৎস। বাণিজ্যিক দ্রব্যাদি উৎপাদন, সাজসজ্জা, ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন জীব, আসবাবপত্র, এই গাছপালা থেকে শুরু করে প্রাণীর দেহ অবশেষ, যেমন প্রবাল সমুদ্র থেকে নিয়ে আসে, এগুলো সাজসজ্জার একটা অংশ হয়ে গেছে। পরিবহন কাজে ঘোড়া, গাধা এগুলো ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা যত বেশি এই প্রাণী সম্পর্কে জানতে পারবো, তাদের তত বেশি আমাদের কাজে, উপযোগী কাজে ব্যবহার করতে পারবো। সার, ওষুধ উৎপাদন এগুলো মূলত প্রাণী থেকেই আসে। এর কিছু অপকারী দিক আছে প্রাণীদের, কিন্তু জানার কোনো অপকারী দিক নেই, মানে জানতে হবে। প্রাণীদের কিছু অপকারী দিক আছে, যেমন পরজীবী। এরা সাধারণত মানুষের বিভিন্ন জীবের দেহের বাইরে ভিতরে বাস করে এবং পুষ্টির জন্য আশ্রয়দানকারী জীবের উপর নির্ভর করে। এভাবে আশ্রয়দানকারী জীবের প্রভূত ক্ষতি সাধন করে থাকে। এছাড়া কিছু জীব আছে যেমন ফ্লাইস, এরা রোগের বাহক হিসেবে কাজ করে, অনেক জটিল অসুস্থতা বা রোগ সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়, এমনকি মারাও যায়। কিছু বিষধর প্রাণী আছে, যেমন সাপ। সব সাপ আবার বিষাক্ত নয়, এই সাপে কাটলে মানুষ মারা যেতে পারে। কিছু শিকারী প্রাণী আছে, পেস্ট আছে। পেস্ট হলো এমন এক ধরনের ক্ষতিকর পতঙ্গ, কীট পতঙ্গ, যারা মানুষের খাদ্যশস্য নষ্ট করে, এদেরকে পেস্ট বলা হয়। তো এসব বিষয়ে আছে যা প্রাণীবিজ্ঞানের পরিধির মধ্যে পড়ে। এখানে আমরা একটু দেখাতে চেষ্টা করেছি একটা পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে এই জীবকুল সহায়ক হয়। এখানে কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টর আছে, মাটি, সানলাইট, ওয়াইন, টেম্পারেচার, এগুলো আছে। আরও কিছু অ্যাবায়োটিক ওয়াটার, সোয়েল, এয়ার, মিনারেলস, লাইট, আলো। এছাড়াও আছে এইদিকে বায়োটিক ফ্যাক্টর, লিভিং অর্গানিজমস, প্লান্টস আছে, অ্যানিমালস আছে, ব্যাকটেরিয়া, ফানজাই, প্রোটিস্টা, বিভিন্ন ধরনের জীব আছে। এরা একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং লিভিং অর্গানিজম প্রত্যেকটা একটার সাথে সম্পর্কিত। এর একটা উপাদান টান দিয়ে নিলেই বা সেখান থেকে সরিয়ে নিলেই, যদি আমরা এই খাদক প্রাণীকে সরিয়ে নিই, তাহলে সেখানে প্রথম উৎপাদক এত বেশি বেড়ে যাবে যে সেখানে মিনারেলসের ঘাটতি দেখা দেবে এবং একসময় উৎপাদক নিঃশেষ হয়ে যেতে পারে। এভাবে একটা অঞ্চল ব্যারেন, মরুভূমিতে পরিণত হতে পারে, অথবা একটা পরিবেশ ধ্বংস হয়ে যেতে পারে। তার মানে এই বায়োটিক, অ্যাবায়োটিক, লিভিং, নন লিভিং থিংসগুলো একটা একটার সাথে ইন্টাররিলেটেড হয়ে আছে এবং এভাবে পরিবেশকে, আমাদের চারপাশকে টিকিয়ে রাখছে। এছাড়াও আরেকটা এখানে ইকোসিস্টেম দেখানো হয়েছে, যেখানে একই বিষয় দেখানো হয়েছে যে পৃথিবীর মধ্যে
সবগুলো উপাদান কিভাবে একে অপরের সাথে চেইনের মতো আবদ্ধ হয়ে আছে এবং এই সমস্ত পৃথিবীকে রক্ষা করছে, সমস্ত পৃথিবী টিকে আছে এই চেইন সার্কেলের উপরে। একটা প্ল্যানেট দেখেন হচ্ছে সোলার, সূর্য, বৃষ্টি, আছে সোয়েল অর্গানিজমস, মিনারেলস, নিউট্রিয়েন্টস, প্লান্ট কমিউনিটি। তো যাই হোক, এসবই হলো প্রাণীবিজ্ঞানের আলোচনার বিষয়। তো আজকে আমরা আলোচনা করলাম প্রাণীবিজ্ঞানের পরিচিতি, প্রাণ কি, প্রাণী কাকে বলে, প্রাণীবিজ্ঞান কী কী নিয়ে আলোচনা করে, এর পরিধি কী এবং এটা কেন পাঠ করার প্রয়োজন আছে, এর গুরুত্ব কী, এসব নিয়ে। তো তোমাদের আজকে এ পর্যন্তই। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই টাচে থাকবে এবং যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয় নিয়মিত দেখবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো।